হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গ্রিনফিল্ড স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা সলভ 2026। তো আজকে যে পেজটি আলোচনা করব ইতিহাসের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 13 দায়ের কোশ্চেনটি। রানী বিনোদ মঞ্জুরি গার্লস স্কুল, গভর্নমেন্ট গার্লস স্কুল। তো পেজ নম্বর হলো 253। তো এখানে একটি বিভাগ ক প্রথমে আলোচনা করব আমরা। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। আনন্দমঠ উপন্যাস প্রকাশিত হয় এটা 1882 খ্রিস্টাব্দে। ভারত সভার প্রথম সভাপতি ছিলেন রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। ভারতমাতা চিত্রটি আঁকেন অবনীন্দ্রনাথ ঠাকুর। ভারতে হাফটন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। বর্ণপরিচয় প্রকাশিত হয় 1855 খ্রিস্টাব্দে। ইউনিভার্সিটি কলেজ অফ সায়েন্স প্রতিষ্ঠা করেন কে? স্যার আশুতোষ মুখোপাধ্যায়। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ ছিলেন কে? প্রমথনাথ বসু। বঙ্গভঙ্গ রদ হয় 1911 খ্রিস্টাব্দে। কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়েছিল বোম্বাইতে। ভারতের প্রথম শ্রমিক সংগঠন ছিল মাদ্রাস লেবার ইউনিয়ন। এরপরে বিভাগ খ, কস্তম খস্তম মিল। প্রফুল্ল চন্দ্র রায় বেঙ্গল কেমিক্যালস। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী। আর ফজলুল হক হবে কৃষক প্রজা পার্টি। এরপরে আমরা বিভাগ গ, ঘ, ম এগুলি আমরা পিডিএফ আকারে আলোচনা করব। এরপরে আলোচনা করব বিভাগ গ। দুটি অথবা তিনটি বাক্যে উত্তর দাও। মহারানীর ঘোষণাপত্রের প্রকৃত উদ্দেশ্য কী ছিল? মহারানীর ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য ছিল 1857 সালের বিদ্রোহের পর ভারতীয়দের আস্থা পুনরুদ্ধার করা। এই ঘোষণাপত্রে প্রজাদের ধর্ম ও সম্পত্তির প্রতি শ্রদ্ধা প্রদর্শনের আশ্বাস দেওয়া হয়। বাংলায় ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা কী ছিল? পঞ্চানন কর্মকার বাংলায় ছাপাখানার অগ্রগামী ছিলেন। তিনি প্রথম বাংলা টাইপ সাজ তৈরি করে বাংলা মুদ্রণ ব্যবস্থার প্রসার ঘটান। ডক্টর মহেন্দ্রলাল সরকার স্মরণীয় কেন? ডক্টর মহেন্দ্রলাল সরকার ছিলেন একজন খ্যাতনামা বিজ্ঞানপ্রেমী ও চিকিৎসক। তিনি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠা করে ভারতীয় বিজ্ঞান চর্চায় অগ্রগণী ভূমিকা নেন। মোপলা বিদ্রোহ কেন শুরু হয়? মোপলা বিদ্রোহ শুরু হয় ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এবং জমিদারদের অত্যাচারের প্রতিবাদে। এটি একটি কৃষক ও ধর্মীয় বিদ্রোহ ছিল যা মালাবার অঞ্চলে সংগঠিত হয়। 3.5 কি উদ্দেশ্যে ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি প্রতিষ্ঠিত হয়? তো ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি প্রতিষ্ঠিত হয় শ্রমিক ও কৃষকদের অধিকার রক্ষার জন্য। এই পার্টি শ্রেণী সংগ্রামের মাধ্যমে সমাজতান্ত্রিক আদর্শ প্রতিষ্ঠার চেষ্টা করেছিল। বিভাগ ঘ, বঙ্গভঙ্গ প্রকাশিকা সভাকে ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন? ঊনবিংশ শতকে ভারতীয় সমাজে নবজাগরণের সূচনা হয়। এই সময় শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী সমাজ সংস্কার ও প্রশাসনিক উন্নয়নের প্রয়োজনীয়তা উপলব্ধি করতে শুরু করে। এই ধারাবাহিকতায় গঠিত হয় বঙ্গভাষা প্রকাশিকা সভা। মূল আলোচনা। তো 1836 খ্রিস্টাব্দে কলকাতায় স্থাপিত হয় বঙ্গভাষা প্রকাশিকা সভা। এটি ছিল সমাজ ও প্রশাসনিক সম্পর্কিত নানান বিষয়ের উপর আলোচনা ও মত প্রকাশের এক মুক্ত মঞ্চ। সভার সদস্যরা ইংরেজ শাসনের নানা অসঙ্গতি, কর ব্যবস্থা, শিক্ষানীতি ইত্যাদি বিষয়ের সমালোচনা করতেন। তারা পত্রপত্রিকায় প্রবন্ধ লিখে জনমত গঠনেরও কাজ করতেন। সবার উদ্দেশ্য ছিল প্রশাসনের ভুল ত্রুটি তুলে ধরা এবং জনসচেতনতা সৃষ্টি করা। যদিও এটি সরকারি কোনো রাজনৈতিক দল ছিল না, তবুও এর কার্যকলাপ ছিল রাজনৈতিক চিন্তাধারাপূর্ণ। এই সভাই ভারতীয় রাজনীতির প্রাথমিক ভিত্তি স্থাপন করে দেয়। উপসংহার: এই কারণে বঙ্গভাষা প্রকাশিকা সভাকে ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয়। এটি পরবর্তীকালে জাতীয়তাবাদী আন্দোলনের বীজ রোপণ করেছিল। 2.5 ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো। ভূমিকা: জ্ঞান ও শিক্ষার বিস্তারে বইয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছাপাখানার আবিষ্কার এই বইয়ের উৎপাদন ও বিস্তারকে এক নতুন মাত্রা দেয়। মূল আলোচনা। ছাপাখানার মাধ্যমে বই মুদ্রণ সহজ ও দ্রুত সস্তা হয়ে ওঠে। হাতে লেখা পুঁথির যুগে শিক্ষা ছিল ধীরগতির এবং সীমিত। ছাপা বই এই পরিস্থিতি বদলে দেয়। সাধারণ মানুষের মধ্যে বই পড়ার আগ্রহ বাড়ে, ফলে শিক্ষার প্রসার ঘটে। স্কুল ও কলেজে ছাপা বই পাঠ্যপুস্তক হিসেবে ব্যবহৃত হয়, যা শিক্ষার গুণগত মান বাড়ায়। মেয়েরা, নিম্নবর্গ, প্রান্তিক মানুষরাও বইয়ের মাধ্যমে শিক্ষার সুযোগ পেতে শুরু করে। ইতিহাস, বিজ্ঞান, সাহিত্য, ভূগোল ইত্যাদি বিষয়ে বহু গ্রন্থ ছাপা হতে থাকে। এইভাবে ছাপা বই শিক্ষাকে সার্বজনীন করে তোলে।
ছাপা বই ছিল 19 ও 20 শতকে শিক্ষা বিস্তারের অন্যতম প্রধান মাধ্যম। এটি জ্ঞান ভিত্তিক সমাজ গঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে আলোচনা করব 4-3 নম্বর বারদৌলি সত্যাগ্রহের প্রতি জাতীয় কংগ্রেসের কিরূপ মনোভাব ছিল। ভূমিকা 1920-এর দশকে কৃষক ও শ্রমিক আন্দোলনের ভারতীয় জাতীয় আন্দোলনের এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। বারদৌলি সত্যাগ্রহ ছিল এই একটি উজ্জ্বল দৃষ্টান্ত। মূল আলোচনা, বারদৌলি সত্যাগ্রহ সংঘটিত 1928 সালে গুজরাটের বারদৌলি এলাকায়। ব্রিটিশ সরকার কৃষকদের উপর কর বাড়িয়ে দেয়, যা তাদের পক্ষে পরিশোধ করা সম্ভব ছিল না। সর্দার বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে কৃষকরা অহিংস উপায়ে কর প্রদান বন্ধ করে প্রতিবাদ শুরু করেন। জাতীয় কংগ্রেস এই আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানায় এবং নেতাদের সাহায্য করে। কংগ্রেস এই আন্দোলনকে একটি ন্যায়সঙ্গত কৃষক আন্দোলন হিসেবে তুলে ধরে। সারা দেশের প্রতি সহানুভূতি ছড়িয়ে পড়ে এবং ব্রিটিশ সরকার শেষমেশ কর প্রত্যাহার করতে বাধ্য হয়। আন্দোলনের সফলতায় সর্দার ভাই প্যাটেলকে সর্দার উপাধিতে ভূষিত করা হয়। উপসংহার, জাতীয় কংগ্রেস বারদৌলি সত্যাগ্রহকে একটি আদর্শ অহিংস প্রতিরোধ আন্দোলন হিসেবে বিবেচনা করা হয়। এটি কংগ্রেসের কৃষক সমর্থনের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন ছিল। এরপরে আলোচনা করব বিভাগ উম। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় শ্রমিক শ্রেণীর ভূমিকা কিরূপ ছিল। ভূমিকা 1905 খ্রিস্টাব্দে লর্ড কার্জন পূর্ববঙ্গ ও পশ্চিমবঙ্গকে দুটি আলাদা প্রদেশ ভাগ করেন। এই সিদ্ধান্ত বাংলার মানুষের মনে চরম ক্ষোভের সৃষ্টি করে এবং এক অভূতপূর্ব গণ আন্দোলনের সূচনা হয়। সাধারণত শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে আন্দোলন শুরু হলেও ধীরে ধীরে কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, ছাত্র ছাত্রী প্রমুখ বিভিন্ন শ্রেণী এতে যোগ দেয়। এই আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে শ্রমিক শ্রেণীর ভূমিকা। 1 নম্বর পয়েন্ট, শ্রমিকদের মধ্যে জাতীয়তাবাদী চেতনার প্রসার। জাতীয়তাবাদী চেতনার স্বদেশী ভাবধারাকে শ্রমিকদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। বিভিন্ন সভা, প্রচারপত্র, বক্তৃতার মাধ্যমে শ্রমিকদের মধ্যে দেশপ্রেম ও প্রতিবাদী মনোভাব গড়ে তোলা হয়। স্বদেশী শিক্ষার ফলে শ্রমিকরা বুঝতে পারেন এই বিভাজন ব্রিটিশ সরকারের ডিভাইড অ্যান্ড রুল নীতির অংশ। 2 নম্বর পয়েন্ট, ধর্মঘট ও কর্মবিরতির মাধ্যমে প্রতিবাদ। বিভিন্ন শিল্প অঞ্চলের শ্রমিকরা, বিশেষ করে কলকাতার জুট মিল ও প্রেসের শ্রমিকরা আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন। 1908 সালে খ্যাতনামা শ্রমিক নেতা গিরিশচন্দ্র ঘোষের নেতৃত্বে কিছু শ্রমিক সংগঠিতভাবে ধর্মঘট পালন করেন। তারা কাজ বন্ধ রেখে প্রতিবাদ সভায় যোগ দেন এবং ব্রিটিশ শাসনের বিরোধিতা করেন। 3 নম্বর পয়েন্ট, বিদেশি পণ্যের বয়কট। স্বদেশী আন্দোলনের একটি প্রধান দিক ছিল বিদেশি পণ্যের বয়কট। শ্রমিক শ্রেণী এই আন্দোলনে বড় ভূমিকা নেয়, কারণ অনেক শ্রমিক বিদেশি পোশাক কারখানায় বা গুদামে কাজ করতেন। অনেকে আবার সেখানে কাজ করা বন্ধ করে দেন। কেউ কেউ বিদেশি পণ্যের বর্জন ও ধ্বংসে অংশ নেন। তারা দেশি কারখানায় তৈরি দ্রব্য ক্রয় এবং প্রচারেরও উদ্যোগী হন। 4 নম্বর পয়েন্ট, স্বদেশী আন্দোলনের ফলে দেশি শিল্পের চাহিদা বাড়ে এবং নতুন দেশি কারখানা গড়ে ওঠে। এসব কারখানায় শ্রমিকদের প্রয়োজন হয় এবং এই কাজে দেশপ্রেমিক শ্রমিকরা যোগ দেন। তারা দেশি উৎপাদনের মাধ্যমে ব্রিটিশ অর্থনীতিকে দুর্বল করতে চেয়েছিল। 5 নম্বর পয়েন্ট, শ্রমিক নেতাদের সক্রিয় ভূমিকা। বিভিন্ন শ্রমিক নেতা যেমন গিরিশচন্দ্র ঘোষ, প্রেমহরি সেন প্রমুখ জাতীয়তাবাদী চিন্তায় উদ্বুদ্ধ হয়ে শ্রমিকদের সংগঠিত করেন। তারা শ্রমিকদের শুধুমাত্র অর্থনৈতিক নয়, রাজনৈতিক অধিকারের ব্যাপারেও সচেতন করে তোলেন। এই সময়ে শ্রমিক সংগঠন ও সভা সমিতির মাধ্যমে আন্দোলনে সংগঠিত শ্রমিক শক্তি দেখা যায়। 6 নম্বর পয়েন্ট, সংবাদপত্র ও প্রচারে শ্রমিকদের ভূমিকা। অনেক শ্রমিক জাতীয়তাবাদী প্রচারপত্র বিলি ও দেওয়ান লিখনের কাজে অংশ নেন। তারা নিজেদের কাজের সময় বা ছুটির দিন ব্যবহার করে স্বদেশী প্রচারে নিযুক্ত থাকতেন। আন্দোলনের সংবাদ প্রচারে শ্রমিক সম্প্রদায় ভূমিকা রাখে, যা আন্দোলনের বিস্তারে সাহায্য করে। এরপরে উপসংহার, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের শ্রমিক শ্রেণীর ভূমিকা ছিল গভীর ও তাৎপর্যপূর্ণ। তারা কেবল বিদেশি পণ্যের বয়কটেই সীমাবদ্ধ ছিলেন না, বরং সংগঠিত হয়ে আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করে। এই প্রথম শ্রমিকরা একটি জাতীয় ইস্যুতে সংগঠিতভাবে আন্দোলনে যোগ দেয়, যা পরবর্তী শ্রমিক আন্দোলনের ভিত্তি রচনা করে। শ্রমিক শ্রেণীর এই দেশপ্রেমমূলক ভূমিকা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের গণভিত্তিক
বা গণভিত্তিকে শক্তিশালী করে তোলে এবং জাতীয় ঐক্যের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো তাহলে আজকে এই বন্ধু সবাই ভালো থাকবে। হ্যাপি ডে। Thank you for watching my video.